এখন বাজে সকাল 9টা আর আমাদের হোটেল হচ্ছে হোটেল রেস্টিন। আর এদিকে 5 মিনিট গেলেই কিন্তু পড়বে হর কি পৌড়ির ঘাট। আর আমরা এখন আজকে টোটো নিয়ে বেরোচ্ছি হরিদ্বার এক্সপ্লোর করতে। প্রায় 10 মিনিট মতো টোটো জার্নি করে আমরা চলে এসেছি মা চণ্ডী দেবীর মন্দিরে, যেটা নীল পর্বতে অবস্থিত। তাই আমাদেরকে রোপওয়ে করে যেতে হবে, হেঁটেও যাওয়া যায়, 1-1.5 ঘন্টা টাইম লাগে, আমরা রোপওয়ে করেই যাব। ভেতরে এন্ট্রি করার পরে এখানে দেখবেন টিকিট কাউন্টার আছে, আমরা অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। এখানে টিকিট প্রাইসগুলো আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো। আমরা কম্বাইন টিকিটটা নিয়েছি 349 করে পার পার্সন পড়েছে। আধ ঘন্টা ওয়েট করতে হবে, তাই ভাবলাম ব্রেকফাস্টটা এখানেই করে নিই। একটা রেস্টুরেন্ট টাইপ রয়েছে, ওখানেই যাচ্ছি। তো ব্রেকফাস্টের অর্ডার অলরেডি প্লেস করা হয়ে গেছে। তবে কিছু কথা বলে দিই, আগের ব্লগটা যেটা দেখেছেন তারা জানেন রুদ্রপ্রয়াগে আমরা ছিলাম। রুদ্রপ্রয়াগ থেকে কাল রাত্রেই আমরা হরিদ্বারে পৌঁছে গিয়েছিলাম এবং হরিদ্বারে এসেই আমরা যেটা নিয়েছি প্রথম সেটা হচ্ছে হোটেল। একদম হর কি পৌড়ি থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটা হোটেল নিয়েছি, হোটেল রেস্টিন। আমাদের পড়েছে পার নাইট 1000 রুপিস করে। রুম ঠিকঠাক বলবো না ভীষণ ভালো, মোটামুটি একটা ঠিকঠাক ছিমছাম রুম, তার সাথে ওয়াশরুমও সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল। দেন ওখানে চেক ইন করার পরে আমরা রাত্রে ডিনার করার জন্য গিয়েছিলাম। ওখান থেকেই লোকালি পায়ে হেঁটে একটুখানি কিছুক্ষণ ওখানে 3-4টে রেস্টুরেন্ট ছিল, তার মধ্যে আমরা জেন রেস্টুরেন্টে ঢুকেছিলাম এবং ভাত ডাল একটা সবজি নিয়েছিলাম। ঠিকঠাক টেস্ট ছিল মোটামুটি। তারপর আমরা ওই দিনটাকে এইভাবেই এন্ড করি। দিয়ে আজকে সকালবেলা একদম সকাল সকাল স্নান টান করে এক্সপ্লোরেশনের জন্য বেরিয়ে পড়েছি। গরম গরম ছোলে ভাটুরে চলে এসছে আমার জন্য, আর ওর জন্য অর্ডার দিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ, সেটা আসছে। হরিদ্বার বলুন বা ঋষিকেশ সবই কিন্তু ভেজ খাবার, কিন্তু হরিদ্বার চাটপাটা খাবারের জন্য কিন্তু বিখ্যাত। তাই একদম সকাল সকাল একটা চাটপাটে খাবার ছোলে ভাটুরা দিয়ে দিনটা শুরু করছি। আরও আস্তে আস্তে অনেক কিছু খাবার খাবো গরম গরম। এই ভাঙছে না, এতটা গোল বলের মতন একটু লোভ হলো, একটু খাই এটা দিয়ে। আমার আবার লুচি পুরি এগুলো খেতে ভীষণ ভালোই লাগে। এখানে টেস্ট করে দেখি কীরকম। আমার এসব দেখলে একটু লোভই লাগে। আমার জন্য চলে এসেছে ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ, ভিতরে মেয়োনিজও দেওয়া আছে মনে হচ্ছে, তো বেশ ভালো চিজি ব্যাপারটা। ব্রেকফাস্ট করার পরে দুটো জায়গায় টিকিট চেক হলো, এখন আমরা সেই জায়গায় চলে এসেছি ফাইনালি, যেখান থেকে আমাদের রোপওয়ে স্টার্ট হবে। তো আমাদের রোপওয়ে রাইড স্টার্ট হয়ে গেছে। এটা আপনারা কিন্তু হেঁটেও যেতে পারেন, যেটা শোনা গেল 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে, ডিপেন্ডিং আপনারা কীরকম স্পিডে হাঁটছেন। এবার আমাদের কাছে যেহেতু একটা দিনই আছে, তাই জন্যই আমরা এটা রোপওয়েটা করে নিলাম। পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম মা চণ্ডী দেবীর মন্দিরে। যেহেতু এখন অফ সিজন চলছে, তাই মায়ের দর্শন খুব সহজেই হয়ে গেল, খুব বেশি সময় লাগেনি। এটাই যখন আপনারা সিজনে আসবেন তখন একটু সময় লাগবে। এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল 1929-এ কাশ্মীরের রাজা সুচেত সিং দ্বারা, এবং যে মূর্তিটা, মেন মূর্তিটা যেখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ না, ওটা এস্টাবলিশ করা হয়েছিল বাই শঙ্করাচার্য। এই মন্দির থেকে বেরোনোর পর সোজা একটা রাস্তা উপরে উঠে গেছে, ওখানে হনুমানজির মাতা অঞ্জনী দেবী এবং সন্তোষী মাতার মন্দিরও আছে, ওখানে আমরা দর্শন করে এলাম। আপনারা চাইলে যেতে পারেন। এই রোপওয়ে কিন্তু সকাল 8:30 থেকে 5:30 পর্যন্ত চলে। আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইম একটু বন্ধ ছিল, মাঝে মাঝে একটু গ্যাপ দেওয়া হয়, তাই আমাদের সময় ছিল 10টায় স্টার্ট হবে। আর আপনারা যদি কেউ হেঁটে এখানে চলে আসেন, কিন্তু নামতে অসুবিধা হয় বা কিছু প্রবলেম হয়, তখন কিন্তু আপনারা এখান থেকে 1 ওয়ে টিকিট কেটেও যেতে পারেন, যার জন্য অ্যাডাল্টের 150, চাইল্ডের 75। প্রায় 11টা বাজে, আমাদের এখানে সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট। এখন এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মনসা টেম্পলের দিকে। মনসা মন্দির যাওয়ার আগে আমরা এখন এসেছি দক্ষেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটা সকাল 6:30টায় ওপেন হয়। বাবা ভোলেনাথের শ্বশুর বাড়ি নাকি এটা। চলুন একসাথে দর্শন করে আসি। ভেতরে তো বেশিরভাগ জায়গাতেই ফটোগ্রাফি অ্যালাউ না। প্রত্যেকটা জায়গাতেই এরকম পুজো দেওয়ার সামগ্রী থেকে শুরু করে অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। মন্দিরের ঠিক সামনে দিয়েই বয়ে যাচ্ছে মা গঙ্গা। আপনারা যদি চান গঙ্গা স্নান করতে, এখানেও কিন্তু আপনারা করতে পারেন, চেঞ্জিং রুম আছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হরিদ্বারের হরিহর আশ্রমে। খুব পবিত্র ডিভাইন একটা জায়গা, যেখানে পারদেশ্বর মহাদেবের একটা মন্দির আছে এবং আশীর্বাদ স্বরূপ এখানে একটা রুদ্রাক্ষের গাছ আছে, যেটা সবাই এখানে দেখতে আসেন। খুব
পিসফুল একটা জায়গা। এখানে আপনারা দেখতে পারেন প্রচুর শিবলিঙ্গ আছে, আর মেন মন্দিরটা হচ্ছে ওখানে। এখন আমরা যাচ্ছি মনসা দেবী টেম্পলের দিকে। রোপওয়ে রাস্তা ভেতর দিক দিয়েই 100 মিটার মতো হাঁটা বোধ হয়। যারা মনসা দেবী টেম্পলের জন্য রোপওয়ে টিকিট কাটতে চান, এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, আর টিকিট কাউন্টার থেকে একটু এগিয়ে আপনাদেরকে যেতে হবে, তাহলেই আপনারা এন্ট্রান্সটা দেখতে পাবেন এই দোকানগুলোর মধ্য দিয়ে। অফ সিজনেও কিন্তু মনসা দেবী টেম্পলের জন্য এতটা লাইন পড়েছে, সিজনে আসলে কিন্তু হাতে সময় নিয়েই আসবেন। ওপরে যেতে যেতে কিন্তু গঙ্গা মায়ের একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আজকে যদিও ওয়েদারটা খুব একটা ক্লিয়ার না, মেঘলা আবছা। এটা ওই 3-4 মিনিটেরই রাইড ছিল, পৌঁছে গেলাম আমরা মন্দিরের সামনেই। মনসা মন্দিরের রোপওয়ের বাইরেও কিন্তু এখানে একটা ফুড কোর্ট আছে, এখানে চা থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার কিন্তু বসে খেতে পারেন এখানে। যদি শুধুমাত্র মনসা টেম্পলের জন্য রোপওয়ে টিকিট কাটেন তাহলে টিকিট প্রাইস হচ্ছে 129 পার পারসন। মনসা টেম্পলে যদি হেঁটে যেতে চান তাহলে এই হচ্ছে হাঁটার রাস্তা, অনেকটাই সময় লাগবে যেটা দেখে মনে হলো। মনসা দেবীর মন্দির থেকে এখন আমরা চলে এসেছি বিল্বকেশ্বর মহাদেবের মন্দির। এই হচ্ছে মেন গেট, দর্শন করে আসি। হরিদ্বারে কিন্তু মন্দির ছাড়াও এরকম একটা জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় বড়ি গঙ্গা অথবা নীলধারা পক্ষী বিহার, কারণ এখানে অনেক মাইগ্রেটরি বার্ডস আসে। আর নিচে দেখুন অনেকেই মাছকে খেতে দিচ্ছে, প্রচুর ঝাঁকে ঝাঁকে মাছ দেখতে পাচ্ছি, আর বিশাল বড় এরিয়া জুড়েই কিন্তু গঙ্গা মাকে দেখা যাচ্ছে। ওইদিকে একটু জঙ্গল টাইপের এরিয়া, জায়গাটা কিন্তু খুবই ভালো, মানে সময় কাটানোর জন্য বা পিকনিক করার জন্য। আচ্ছা, এখন বাজে দুপুর 3টে, আমরা কিন্তু সকাল 9টার সময় স্টার্ট করেছি। হরিদ্বার ঘোরার কিন্তু কয়েকটা মিডিয়াম আছে। আমরা যেমন সারাদিন একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, এবং আজকে আমাদের যেহেতু রাতের ট্রেন আছে, তো আমরা সারাদিন টোটো করে ঘুরে তারপর রাতে কিন্তু উনি আমাদের স্টেশনেও ড্রপ করে দেবেন। টোটাল 1000 রুপিস নিচ্ছেন। আমি শুনলাম যেটা সিজনে 1500-1600 করে নেন, মানে সমস্ত জায়গা ঘোরানোর জন্য। এখন যেহেতু অফ সিজন চলছে, কিছু মানুষজন বলছেন 800-1000 টাকার মধ্যেও নাকি হয়ে যায়। এটা ডিপেন্ড করে আপনারা কটা পয়েন্টস ঘুরছেন, কোথায় কোথায় যাচ্ছেন, কটা মন্দির দেখছেন, সেই সমস্ত কিছু। আপনারা কিন্তু চাইলে এখানে স্কুটি বা বাইক রেন্ট করেও এখানে ঘুরতে পারেন, কিন্তু এখানকার রেটটা একটু বেশি, মানে 1000, 1200, 1300, 1400 নাকি পর্যন্ত যায়। প্রথমে আমাদেরও শুনে একটু অবাক হয়েছিলাম, কিন্তু তারপর শুনলাম হ্যাঁ এটাই এখানে রেট। তো আপনারা বাই টোটো অটো করে ঘুরতে পারেন, অথবা একটা স্কুটি হায়ার করে নিতে পারেন, দিয়ে আপনারা সারাদিন ঘুরতে পারেন। আর দুটো মন্দির যেগুলো বললাম সেগুলো পায়ে হেঁটেও ঘুরতে পারেন, অথবা কিছু জায়গা এমন আছে যেগুলো কিন্তু পায়ে হেঁটেও আপনারা পুরোটা ঘুরে নিতে পারেন। আমরা এখন এসে পৌঁছালাম ভারত মাতা মন্দিরে। বেলা অনেকটাই হয়ে গেছে, চলুন দর্শন করে আসি। এই হচ্ছে ভারত মাতা মন্দির, ভীষণ বড় এক মন্দির। এখানে লিফটে যাওয়ার জন্য টিকিট কাউন্টার আছে, পার পারসন 5 টাকা করে। আপনারা যদি যান একদম 6th ফ্লোরে ছেড়ে দেবে, তারপর দেখতে দেখতে আপনারা নামবেন। এখন আছি আমরা একদম টপ ফ্লোরে। এটা হচ্ছে শিব মন্দির, দেখুন কি অপূর্ব লাগছে শিবজির মূর্তিটা। ওম নমঃ শিবায়। এই ভারত মাতার মন্দির কিন্তু 8 তলায় একটা মন্দির, এবং প্রতিটা ফ্লোরে কিন্তু আলাদা আলাদা দেবদেবতার মন্দির আপনারা এখানে পেয়ে যাবেন। 1983 সালে ইন্দিরা গান্ধী এই মন্দিরটার ইনঅগরেট করেছিলেন। লিফট দিয়ে কিন্তু শুধুমাত্র উঠতে পারবেন, নামতে আপনাদেরকে হেঁটেই হবে। টোটাল 200টা সিঁড়ি আছে। অন্যান্য ফ্লোরে যেরকম দেখলেন দেবদেবতা আছেন, এই ফ্লোরটা কিন্তু ফ্রিডম ফাইটারদের জন্য ডেডিকেটেড। মন্দির থেকে বেরিয়েই আমরা ঝাঁপিয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। এখানে ফুচকা ছাড়া অনেক রকমেরই আইটেম বিক্রি টিক্রি হচ্ছে আর কি। ফুচকা খাওয়ার পরে আমি নিয়েছি দই বড়া, হাফ প্লেট 30 রুপিস। ম্যাডাম নিয়েছে নিজের জন্য চুরমুর। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ভারত মাতা মন্দির, ঠিক একটু হেঁটে এসেই এখানে করবে বৈষ্ণো দেবী মন্দির। একটা সাজেশন দিয়ে রাখি, আমাদের মতো জুতো পরে আসবেন না, তাহলে বারবার এরকম খুলতে হবে। চপ্পল পরে আসার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটা মন্দির খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। কিছুদিন আগে অযোধ্যায় যার মন্দির নিয়ে এত রমরমা চললো, সেই শ্রীরাম দরবারে এখন এসছি। আর এই হচ্ছে মেন গেট। এটা কিন্তু পুরোটাই কাঁচ দিয়ে সুসজ্জিত। রাম দরবারের ঠিক পাশেই আছে পাবন ধাম, এটাকেও কিন্তু কাঁচের মন্দির বলে বা সীসা মহল বলতে পারেন।
ভেতরে মূর্তি আছে এবং পুরো কাঁচ দিয়ে ডেকোরেট করা। আমরা কিন্তু আপনাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি, যদি আপনারা একদিনের জন্য হরিদ্বার আসেন তাহলে কি কি দেখতে পারেন। হ্যাঁ, প্রতিটা মন্দির সম্বন্ধে আমাদেরও সেইভাবে কোনো আইডিয়া নেই, বাট স্টিল আমরা যেহেতু এসছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি একদিনের জন্য হরিদ্বার আসেন এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। ভিয়েতনাম হোক, ঋষিকেশ হোক কিংবা হরিদ্বার, এটা দেখলেই কিন্তু আমি দাঁড়িয়ে যাই। এখন বাজে প্রায় 4:30, আমরা এখান থেকে রওনা দিলাম হর কি পৌড়ির দিকে, কারণ হরিদ্বারে এসে সন্ধ্যা আরতিটা কিছুতেই মিস করতে চাই না, তাই এখান থেকে বেরিয়ে গেলাম। এই জায়গাটা দেখে অনেকেরই নস্টালজিক ফিল হতে পারে। হরিদ্বারে প্রচুর মানুষ এসছেন এবং যারা এই ভিডিওটা এখন দেখছেন তারাও হয়তো অনেকে এসছেন, একদম ঠিক ধরেছেন। আমরা চলে এসেছি হরিদ্বারের একদম মেইন যে জায়গা, সন্ধেবেলা সবাই আসেন হর কি পৌড়িতে। দেখুন সবাই লাইন করে বসে গেছে আর এখানে আরতির আয়োজন হচ্ছে। তো চলুন একসাথে আজকে আমরা সন্ধ্যা আরতি দেখবো। সন্ধ্যা আরতি থেকে জাস্ট বেরোলাম। যারা হর কি পৌড়ির একদম সামনে থাকতে চান তাদের জন্য আছে হোটেল আরতি দর্শন, এদিকে আছে হোটেল ওশো আর এদিকে আছে হোটেল নীলাচল। তার সাথে কিন্তু প্রচুর এখানে খাবারের দোকান আছে, রেস্তোরাঁ দেখতে পাচ্ছি। জায়গাটা কিন্তু বেশ জমজমাট, এখান থেকে টোটো অটোও পাওয়া যাচ্ছে, প্রচুর দোকানপাটও কিন্তু এখানে আছে, প্রচুর দোকান আছে, প্রচুর খাওয়ার অপশানসও এখানে আছে। দেখুন কত ভিড় এই জায়গাটা শুধু। তো এই যে দেখুন কত খাবার দাবার বিক্রি হচ্ছে। শুনেছিলাম এই দোকানে সুন্দর রাবড়ি পাওয়া যায়, এই যে ছোট ছোট বাটির মতো করে রাবড়ি এখানে বিক্রি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা রাবড়ি খেতে খেতে গরম গরম জিলিপি, এগুলো এক একটা হচ্ছে 70 রুপিস করে, দারুণ খেতে। যারা কেনাকাটা একটু পছন্দ করেন, মানে পুরীর বিচ মার্কেট টাইপ এইরকম বলছি, তারা কিন্তু এই মতি বাজারে আসতে পারেন। আমরা ঘুরতে ঘুরতে বেশ মতি বাজারে এসেছি, প্রচুর রকমের দোকান আছে, অনেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আপনারা কিন্তু এই জায়গাটা ঘুরতে পারেন, বেশ আলাদা একটা ভাইবস আছে এই জায়গাটায়। আমরা দেখতে দেখতে যাচ্ছি কোন দোকানে সব থেকে বেশি ভিড় আছে। যেই দোকানে দেখছি একটু বেশি ভিড় আছে আমরা দেখছি কি বিক্রি হচ্ছে। এখানে অনেক রকমের ভাজাভুজি বিক্রি হচ্ছে, 50 টাকায় 250 গ্রাম, 30 টাকায় কিন্তু অনেকটাই কোয়ান্টিটি পাবেন আপনারা যদি নেন। তার সাথে আবার আচারও আছে। তো এই জায়গাটা ছাড়ার সময় চলে এসছে, এখন আমরা সোজা যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে। হাঁটতে হাঁটতে এই ব্রিজটা চোখে পড়লো, বেশ কালারফুল লাগছে। আমরা হেঁটে জাস্ট হোটেলের কাছে পৌঁছালাম। 5 মিনিটটা একটু ভুল বলা হয়েছে, 10 থেকে 15 মিনিট কিন্তু সময় লাগবে। তবে আসার পথে কিন্তু অসংখ্য হোটেল আছে, আপনারা যে কোনো জায়গায় থাকতে পারেন, প্রচুর অপশানস কিন্তু এখানে আছে। আমরা তো সকালেই অলরেডি চেক আউট করে গিয়েছিলাম, তো লাগেজ টাগেজ হোটেলের মধ্যেই রাখা ছিল। এখন ফাইনালি হোটেল থেকে চেক আউট, মানে লাগেজ টাগেজ নিয়ে সমস্ত কিছু নিয়ে বেরোচ্ছি হরিদ্বার স্টেশনের উদ্দেশ্যে। প্রচণ্ড ঠান্ডা, লাস্ট বারের মতো গঙ্গা মা কি যাই বলে হরিদ্বার থেকে বিদায় নিচ্ছি। তো সারাদিন আমি এই টোটো দাদার সাথে ঘুরলাম, খুব ভালো ঘুরিয়েছেন, মন থেকে খুব ভালো মানুষ। আমি এনার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যদি এখানে আসেন ওনাকে বুক করতে পারেন, রিজনেবল রেটে ঘুরিয়ে দেবে। পার্লেজি বিস্কুট দিচ্ছে এই ছোট ছোট বাচ্চাগুলোকে, কিন্তু বেচারারা খেতে পাচ্ছে না, চুল ধরে টানছে বলছে, গুঁড়ো করে দিতে খাচ্ছি একটু। আমরা এখন পৌঁছে গেছি প্রায় রেলওয়ে স্টেশনের সামনে, এদিকেই রেলওয়ে স্টেশন।
তার আগে এখানে দাদা বৌদির হোটেল কিন্তু হরিদ্বারে খুব ফেমাস, ওনাদের 3টে আউটলেট আছে। স্টেশনের কাছে যে আউটলেটটা সেখানে আমরা এখন ডিনারটা করতে এসেছি। এটা কিন্তু 2023-এ পুজোর সময় রিনোভেশন করা হয়েছে। আর এই দিদির সাথে একটু আলাপ করিয়ে দিই, এই দিদি হচ্ছেন ওনার বাড়ি হচ্ছে নালিকুল, মানে আমাদের ওদিকে এখানে এসে আলাপ হলো। আচ্ছা দিদি, এই দাদা বৌদির হোটেলের একদম পুরানো যে ব্রাঞ্চটা, এটা কতদিন ধরে চলছে? সেটা 80 বছর। 80 বছর? আচ্ছা, তো আমরা অর্ডার দিয়েছিলাম বেঙ্গলি থালি, রাইস, তার সাথে পাঁপড় ভাজা, এখানে ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি আছে, এখান থেকে শুরু করি এটা আচার, মুসুর ডাল, ফুলকপি আলুর তরকারি, এদিকে হচ্ছে পনির কষা, এদিকে দুটো ছোটো ছোটো গোলাপ জামুন, এখানে টক দই আছে, সিজনালে আপনারা পায়েস পাবেন, আর পেঁয়াজ আছে, তার সাথে চাটনি আছে। এটার প্রাইস হচ্ছে টোটাল 220 রুপিস। টাটা, গুড নাইট, টাটা। তো দাদা বৌদির হোটেলে কিন্তু বেশ ভালোই খেলাম, বাঙালি খাবার হিসাবে কিন্তু আমরা রেকমেন্ড করতেই পারি, এবং থালি যদি নেন তাহলে কিন্তু আনলিমিটেড খাবারও আপনারা পাবেন। তো এখন চলে এসেছি হরিদ্বার স্টেশনে, কারণ রাত্রিবেলা আমাদের কুম্ভ এক্সপ্রেস আছে, ওটা একটু লেট করছে, প্রায় 12টার কাছাকাছি এখানে আসবে। তো সারাদিন হরিদ্বার ঘুরলাম, হরিদ্বারের এক্সপিরিয়েন্স বেশ ভালো। তবে তারই মধ্যে একটা ছোট জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। প্রথমে বলিনি, কারণ হরিদ্বার একটা ডিভোশনাল প্লেস, সকলেরই একটা ইমোশন আছে এই জায়গাটাকে নিয়ে। বাট আমার মনে হলো যে ট্রাভেলিংয়ে তো অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়, সেগুলো সবই আপনাদের সামনে তুলে ধরি, তাহলে এটাই কেন তুলে ধরবো না। আজকে বেশিরভাগ মন্দিরে যেটা নোটিস করলাম যে বেশিরভাগ পুরোহিতরা কী করছেন, যখন দক্ষিণা দিচ্ছি না, বা সবাইকে তো দক্ষিণা দেওয়া সম্ভব নয় এবং একটা হিউজ অ্যামাউন্টে দক্ষিণা দেওয়া সম্ভব নয়, ওনারা কিন্তু ভালোভাবে দর্শন করতে দিচ্ছেন না। পিছনে লোক নেই, অথচ ওনারা বলছেন যে সরে যান সরে যান সরে যান, মানে এরকম। অথচ যারা একটু বেশি দক্ষিণা দিচ্ছে, ধরুন 200, 300 বা 500 মতো, তাদেরকে কিন্তু মন খুশি করে একদম আশীর্বাদ করছেন সমস্ত কিছু। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে এসে হয়তো কাম্য ছিল না, কখনো এক্সপেক্ট করিনি এরকম। ইভেন হারকি পৌড়িতেও যখন পায়েল একটা প্রদীপ ভাসাতে গেল, একজন পান্ডা টাইপের লোক উনি নিয়ে গেলেন, বললেন আসুন আসুন আসুন, নিয়ে আমাদেরকে 1000 টাকা ডিমান্ড করছেন। এবার আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে, আমাদের ক্ষেত্রে অতটা টাকা দেওয়া পসিবল হবে না, আমরা বলে দিলাম। তো তখন দেখলাম মুখটা একটু বেজায় হয়ে গেল। প্লিজ জিনিসটাকে অন্যভাবে নেবেন না, একটুখানি বুঝে দেখবেন, হয়তো আপনাদের সাথেও এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে। আসলে যেহেতু হরিদ্বার একটা ডিভোশনাল প্লেস এবং এত বাঙালি মানুষ এখানে আসেন, প্রচুর মানুষ আসেন অল ওভার ওয়ার্ল্ড থেকে, তো এই জিনিসটা আমার মনে হলো যে একটু কেমন লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আপাতত ওয়েট করছি ট্রেন আসার, ট্রেন আসলে আমরা যাব। যারা হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত ডাইরেক্টলি আসতে চান তাদের জন্য তো দুন এক্সপ্রেস এবং কুম্ভ এক্সপ্রেস আছেই। কুম্ভ এক্সপ্রেস উইকলি 2 দিন চলে না, সেটা উপাসনা এক্সপ্রেসের নাম দিয়ে চলে। তো আপাতত ট্রেনের জন্যই ওয়েট করছি। 11:58 বাজে আর ফাইনালি ট্রেন ঢুকছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে M2, 3rd AC ইকোনমি ক্লাস কেটেছিলাম। তো ফাইনালি ট্রেন এলো, বেশ কিছুটা লেট। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 71 and 72, সাইড আপার অ্যান্ড লোয়ার। কোনো একটা জার্নির শেষ মানেই কিন্তু নতুন আর একটা জার্নি শুরু। দীর্ঘ 11 দিনের উত্তরাখণ্ড ভ্রমণ কিন্তু আমরা শেষ করলাম আমাদের হরিদ্বার দিয়ে। এরপর আমরা ফিরে চলেছি আমাদের বাড়ির পথে। অনেক স্মৃতি নিয়ে আমরা চললাম। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন এক কোনো ট্রাভেল সিরিজে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার।